বন্ধুরা, বাজার বিশ্লেষক অনেকের মতেই বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ভালো হচ্ছে না। তার একটি অন্যতম কারণ হলো এই মার্কেটে ভালো মানের কোম্পানিগুলো এনলিস্টেড হচ্ছে না। যেহেতু মার্কেটে ভালো মানের কোম্পানিগুলোর যথেষ্ট ডিমান্ড রয়েছে, এই কারণেই আমাদের নীতি নির্ধারণী মহল চেষ্টা করে যাচ্ছেন ভালো মানের কোম্পানিগুলোকে পুঁজিবাজারে এনলিস্ট করতে। আর এই ভালো মানের কোম্পানির খোঁজে গত 3 বছর আগে একমি পেস্টিসাইডস বলে একটি কোম্পানিকে পুঁজিবাজারে এনলিস্ট করা হয়। যেহেতু এটি একটি ভালো মানের কোম্পানি, সে কারণে বিনিয়োগকারীদের প্রত্যাশাও কিছুটা বেশি। তবে এবছর একমিপিএল 0.1% লভ্যাংশ ঘোষণা করে পুঁজিবাজারে একটি নতুন ইতিহাস গড়ল। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই কোম্পানিটি সম্পর্কে সংক্ষেপে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। একমিপিএল এনলিস্ট হওয়ার পর 2022 সালে ওরা 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এবছরে এই কোম্পানিটির ইপিএস ছিল 96 পয়সা এবং 2021 সালে কোম্পানিটির আর্নিং ছিল 2 টাকা 12 পয়সা। 2022 সালে এই কোম্পানিটির আর্নিং 1 টাকা 51 পয়সা এবং এবছর 96 পয়সা তাদের আর্নিং হয়েছে। এখানে একটি বিষয় লক্ষণীয়, কোম্পানিটি এনলিস্ট হওয়ার পর থেকে কোম্পানিটির ইপিএস ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। কিন্তু হওয়ার কথা ছিল উল্টো। যেহেতু পুঁজিবাজার থেকে তারা টাকা সংগ্রহ করেছে, তারা এই টাকাটা ঠিকমতো ইউটিলাইজ করলে তাদের আর্নিং বৃদ্ধি পাওয়ার কথা ছিল। এবং পরপর ওরা 2 বছরে 2021 সালে যেহেতু 2 টাকা 12 পয়সা তারা ইনকাম করেছে, 2022 সালে 1 টাকা 51 পয়সা আর্ন করেছে এবং 2022 সালে ওরা যে আর্নিং করেছে তার মাত্র 5% তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, অর্থাৎ 50 পয়সা ওরা দিয়েছিল এবং 1 টাকা ওরা রিজার্ভে রেখেছিল। স্বাভাবিকভাবে এবছর ডিভিডেন্ডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু সেটি তো হলো না। বরঞ্চ এমন একটা ডিভিডেন্ড ওরা দিল 0.1%, অর্থাৎ একটি শেয়ারের বিপরীতে 1 পয়সা। বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাসে এরকম ডিভিডেন্ড হয়েছে কিনা আমার জানা নেই। নো ডিভিডেন্ড হয়েছে, কিন্তু এত কম 0.1% ডিভিডেন্ড কোনো কোম্পানি দিয়েছে কিনা সে রেকর্ড হয়তো নেই। তো এখন যদি ভালো মানের কোম্পানি বাংলাদেশের পুঁজিবাজারে নেই, এই দোহাই দিয়ে এই ধরনের কোম্পানি যদি এনলিস্ট করা হয়, তাহলে মার্কেট তো আরও ধ্বংসের দিকে ধাবিত হবে। আরেকটি ব্যাপার হলো, এই ধরনের একটি হাস্যকর 1 পয়সা বর্তমান যুগে ভিখারিকে দিলেও ভিখারি নেবে না। আর এটা কিভাবে অনুমোদন হলো, এটা একটা বড় কোশ্চেন। এই কোম্পানিটির যা আর্নিং হয়েছিল 96 পয়সা, অ্যাটলিস্ট তারা 5 থেকে 7% ডিভিডেন্ড দিতে পারত। সো বাংলাদেশের এখানে একটি ব্যাপার আমরা লক্ষ্য করছি যে এখানে কিন্তু কোনো আইন কিংবা ন্যায় নীতি এগুলোর ধারে না কোনো কোম্পানি। একটি কোম্পানি বছর শেষে বিনিয়োগকারীদের টাকা ইউটিলাইজ করে বছর শেষে যে আর্নিং হবে, আমি মনে করি যে তার 70% কোনো কোশ্চেন ছাড়াই বিনিয়োগকারীদেরকে দিয়ে দেওয়া উচিত। আর যদি কোনো যুক্তিযুক্ত কারণ থাকে, কোম্পানিটি যদি ফার্দার কোনো টেকনোলজি কিংবা ইনোভেশন কিংবা এক্সপানশন যায়, যথার্থ যদি কোনো কারণ থাকে, সেক্ষেত্রে 1-2 বছর তারা কিছুটা কম ডিভিডেন্ড দিতে পারে। কিন্তু ইন্টারেস্টিংলি বাংলাদেশে স্কোয়ারের মতো কোম্পানি তারা পর্যন্ত ম্যাক্সিমাম ডিভিডেন্ড তারা রিজার্ভে রেখে দেয়। লাস্ট ইয়ার 2023 সালে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস তারা ডিভিডেন্ড দিয়েছিল 105%। এবং 2023 সালে কোম্পানিটির আর্নিং হয়েছে 21 টাকা 41 পয়সা, সেখান থেকে তারা 10 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিয়েছে, অর্ধেকের বেশি তারা রিজার্ভে রেখে দিয়েছে। এবং এর আগের বছর 2022 সালে কোম্পানিটির আর্নিং হয়েছিল প্রায় 20.5 টাকা, ডিভিডেন্ড দিয়েছিল তারা 10 টাকা। সো অর্ধেকেরও বেশি তারা রিজার্ভে রেখে দিচ্ছে এবং এই কোম্পানিটির হিউজ পরিমাণ রিজার্ভ রয়েছে। এরপরও কোম্পানিগুলো কেন রিজার্ভে টাকা রেখে দিচ্ছে এবং বছরের পর বছর এই প্র্যাকটিসটি কেন কন্টিনিউ করছে, এটা একটা বড় চিন্তার বিষয়। অর্থাৎ এটা একটা নেকেড ট্রু যে কোম্পানিগুলো জনগণের টাকা নিয়ে বিজনেস করবে, কিন্তু বছর শেষে জনগণকে টাকাগুলো প্রফিটের টাকাটা তারা দিতে ইন্টারেস্টেড না। ওয়ারেস আমরা মাল্টিনেশনাল কোম্পানিগুলো দিকে যদি তাকাই, তারা যেটা ইনকাম করে তার ম্যাক্সিমাম টাকাটাই তারা কিন্তু ডিভিডেন্ড আকারে দিয়ে দেয়। মোস্টলি তারা 100%ও ডিভিডেন্ড দিয়ে দেয়।
অর্থাৎ তারা যদি 5 টাকা ইনকাম করে তাহলে 5 টাকাই দিয়ে দেয়। লাফার্জের কথা যদি আমরা কনসিডার করি, 5 টাকা 12 পয়সা তারা আর্ন করেছে এবং এবছর কিন্তু তারা 48% ডিভিডেন্ড দিয়ে দিয়েছে, 4 টাকা 80 পয়সা ডিভিডেন্ড দিয়ে দিয়েছে। সরি, এবছর তারা ডিভিডেন্ড দিয়েছিল 50%, তো 5 টাকা 12 পয়সা ইনকাম করেছে, তারা 5 টাকাই ডিভিডেন্ড দিয়ে দিয়েছে। সো এই কোম্পানিগুলো কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোম্পানি। আর আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে অনেকেই বলেন যে স্কোয়ার খুব ভালো মানের কোম্পানি। অফকোর্স এটা অনেক এস্টাবলিশড একটি কোম্পানি এবং মার্কেটে যথেষ্ট সুনাম রয়েছে এবং একটি সাকসেসফুল বিজনেস মডেল, কিন্তু ডিভিডেন্ড যখন তারা পে করে এদিক থেকে কিন্তু আমরা একটা ভালো কোম্পানির যে অ্যাটিটিউড সেটা কিন্তু দেখি না। এখন এই কোম্পানিটি 96 পয়সা তারা আর্ন করার পর কেন 1 পয়সা করে জনগণকে ডিভিডেন্ড দিল, এটা একটা বড় কোশ্চেন। এবং এর চেয়েও বড় কোশ্চেন হচ্ছে আমাদের নীতি নির্ধারণী মহল কিভাবে এই ডিভিডেন্ড অ্যাপ্রুভ করলো। বাংলাদেশের পুঁজিবাজারের পরিপ্রেক্ষিতে এটি স্যাড বা ট্রু যে বিনিয়োগকারীরা এখন একটা তামাশার বস্তুতে পরিণত হয়েছে। আর এই ধরনের কোম্পানিগুলো এবং এই ধরনের কোম্পানির ম্যানেজমেন্টগুলোকে আমরা ধিক্কার জানাই, যারা পুঁজিবাজার থেকে ক্যাপিটাল সংগ্রহ করে সারা বছর বিজনেস করেন, বিজনেস করার পর প্রফিট হওয়া সত্ত্বেও যারা বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিতে ইন্টারেস্টেড হয় না, যাদের মন মানসিকতা খুব নিম্নমানের, এ ধরনের কোম্পানি এবং এ ধরনের কোম্পানির ম্যানেজমেন্টকে আমরা ধিক্কার জানাই। সো বিনিয়োগকারী ভাইদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, নতুন মানের কোম্পানিগুলো যেগুলো পুঁজিবাজারে সেকেন্ডারি মার্কেটে যে কোম্পানিগুলো ট্রেড হবে ওই কোম্পানিগুলো আপাতত বয়কট করুন। এটাই হবে বিনিয়োগকারীদের জন্য একটি সুরক্ষা। কারণ একটি কোম্পানি মিনিমাম 4-5 বছর তাদের ডিভিডেন্ড, তাদের আর্নিং এগুলো ট্র্যাক রেকর্ড না দেখে কোম্পানিগুলো সেকেন্ডারি মার্কেট থেকে নেওয়াটা অনেকটা ঝুঁকিপূর্ণ। এবং বর্তমানে ভালো মানের কোম্পানিগুলো এনলিস্টেড করার নামে এখানে খুব বাজে মানের কতগুলো কোম্পানিকে এনলিস্ট করা হচ্ছে, তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে ACMEPL। প্রাইমারি মার্কেটে আপনারা চাইলে শেয়ারগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন আইপিওতে, বাট সেকেন্ডারি মার্কেটে নতুন যে কোম্পানিগুলো রয়েছে ওগুলো বাই সেল করা থেকে বিরত থাকুন, নিজেকে সুরক্ষিত রাখুন। সো বন্ধুরা, এটাই ছিল আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।